সিক্স সেমিস্টার প্রিয় ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলছি, তোমাদের যাদের ডিএসসি 1 and 2 সোশ্যোলজি রয়েছে, সেখানে তোমাদের যা সিলেবাস, সেখানে অনেকগুলো ক্লাস নিয়েছি বা আলোচনা করেছি আমরা অনেকগুলো টপিক নিয়ে। তো আজকে যেটা আলোচনা করব কনফ্লিক্ট থিওরি বা দ্বান্দ্বিক তত্ত্ব। তো দ্বান্দ্বিক তত্ত্বের মধ্যে তোমাদের যে দ্বান্দ্বিক তাত্ত্বিক আছেন ড্রায়ানড্রপ, তো ওই ড্রায়ানড্রপের নিয়ে আমরা আলোচনা করব। রেলফ ড্রায়ানড্রপের দ্বান্দ্বিক বিশ্লেষণের মূল বিষয়গুলি কি কি বিষয় নিয়ে তিনি মূলত আলোচনা করেছেন সেগুলো আমরা আজকে আলোচনা করব এখানে। তো ড্রায়ানড্রপের দ্বান্দ্বিক বিশ্লেষণের মূল ভিত্তি ছিল কর্তৃত্ব নির্ভর সম্পর্ক, অর্থাৎ রিলেশনস অফ অথরিটি। তিনি সমাজকে সামাজিক ব্যবস্থা অপেক্ষা সামাজিক সংগঠনের ধারণা হিসেবে গণ্য করেছিলেন এবং সামাজিক সংগঠন সমূহকে অপরিহার্য সমন্বয় সাধন জোট বা আইসিএ, যার পুরো নাম হচ্ছে ইম্পিটিভলি কোঅর্ডিনেটেড অ্যাসোসিয়েশন বলে চিহ্নিত করেছেন। কর্তৃত্বের কাঠামো যে কোনো সামাজিক সংগঠনের অখণ্ড অংশ হিসেবে বিবেচিত হয়, অর্থাৎ কর্তৃত্বের কাঠামো অথরিটি স্ট্রাকচার যে কোনো সামাজিক সংগঠনের অখণ্ড অংশ হিসেবে কাজ করে থাকে বা বিবেচিত হয়ে থাকে বা পরিচিত হয়ে থাকে। এই অখণ্ড অংশ বিভিন্ন স্বার্থবাহী গোষ্ঠীগুলিকে সমন্বিত ও অন্তর্নিহিত দ্বন্দ্বের সম্ভাবনাকে অনিবার্য করে তোলে। এছাড়া সমাজস্থ বিভিন্ন শ্রেণীর মধ্যে দ্বন্দ্বের ফলে সামাজিক কাঠামো পরিবর্তন সূচিত হয়। বহুবিধ শ্রেণীর দ্বন্দ্বের ফলে কাঠামোগত পরিবর্তনের ধারাও বদলে যায়। আধিপত্য বিস্তার ও অধীনতা মান্যকারী সম্পর্ক কর্তৃত্বের কাঠামোর সঙ্গে যুক্ত হয়ে থাকে। উক্ত কাঠামোর মধ্যে অধিকার বা বাধ্যবাধকতা, বিধিনিষেধ এবং প্রচলিত আচরণ বাধ্যতামূলকভাবে মেনে চলার কথা বলা হয়ে থাকে। তোমরা জানো যে ড্রায়ানড্রপ একজন দ্বান্দ্বিক তাত্ত্বিক। তো সেখানে তিনি আরো কি বলেছেন, প্রতিটি অপরিহার্য বিষয় সাধন জোটে কর্তৃত্ব বন্টনের বিভিন্নতার জন্য দ্বিবিধ সম্পর্ক লক্ষ্য করা যায়, অর্থাৎ দুটি সম্পর্ক লক্ষ্য করা যায়। এক, আধিপত্য বিস্তার ও 2 নাম্বার অধীনতা মান্যকারী সম্পর্কের অবস্থান। এই দুই বিবাদমান গোষ্ঠীর অবস্থান হলো নির্দেশ দানকারী, একজন নির্দেশ দেয়, এবং নির্দেশ বহনকারী, একজন নির্দেশটাকে বহন করে চলে। আমি নির্দেশ দিচ্ছি, আরেকজন নির্দেশ বহন করে যাচ্ছে, আমি বলছি আরেকজন করছে। এটা হচ্ছে দুটো গোষ্ঠী বলছে। প্রতিটি সংস্থা উপস্থিত দুটি শ্রেণীর মধ্যে একটি হলো শাসক, অপরটি হলো শাসিত। মানে একজন বলছে আরেকজন করছে, মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ যদি আমরা ধরি, তো শাসক এবং শাসিত। এদের মধ্যে আসল স্বার্থপূরণ জনিত দ্বন্দ্ব সমানা লক্ষ্য করা যায়। মূলত এই সকল বিষয় নিয়েই ড্রায়ানড্রপ তার রচনায় উপস্থাপিত করেছেন তার তত্ত্বকে। তো আমরা এটা আলোচনা করলাম। এছাড়াও আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে ড্রায়ানড্রপের তত্ত্বের সঙ্গে মার্ক্সের তত্ত্বের পার্থক্য কি আছে। ড্রায়ানড্রপ ও মার্ক্স সমাজের দার্শনিক দ্বান্দ্বিক তত্ত্বের ব্যাখ্যা বিশ্লেষণে উপস্থাপনা করেছেন। দুজনেই কিন্তু তোমরা জানো যে দুজনেই দ্বান্দ্বিক তত্ত্বের উপস্থাপনা করেছেন। তাদের অবদান সমাজতাত্ত্বিক তত্ত্বের এক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়। এই দুজনেই সমাজের বিবিধ শ্রেণী ও গোষ্ঠীর মধ্যে নিরবিচ্ছিন্ন দ্বন্দ্বের ও পরিবর্তনের কথা বলেছেন। ড্রায়ানড্রপের সামাজিক দ্বান্দ্বিক তত্ত্বের কাঠামোগত রূপরেখা হলো সীমিত। এই তত্ত্বের সাহায্যে সমাজের সামগ্রিক পরিবর্তনকে ব্যাখ্যা করা যায় না, কিন্তু মার্ক্সের শ্রেণীতত্ত্ব সমগ্র সমাজের সামাজিক পরিবর্তনের ব্যাখ্যা বিশ্লেষণের উপযোগী। তাই এই তত্ত্ব সব সমাজে পরিবর্তন বিশ্লেষণের হাতিয়ার হিসেবে গণ্য করা হয়। তাই মার্ক্সের তত্ত্বকে কিন্তু আমরা সীমিত আকার দিতে পারি না, অর্থাৎ তার আকারটা হচ্ছে বৃহৎ। মার্ক্স সমাজের শ্রেণী নির্ধারণের ক্ষেত্রে সম্পত্তির অধিকারের উপর গুরুত্ব দিয়েছেন, কিন্তু ড্রায়ানড্রপ এই বিষয়টিকে গ্রহণযোগ্য মনে করেননি, অর্থাৎ সম্পত্তির অধিকারের উপরে কিন্তু ড্রায়ানড্রপ আলোচনা করেননি, যেটা মার্ক্স করেছেন। এগুলো কিন্তু পার্থক্য, তোমরা কিন্তু মনে অবশ্যই রাখবে। এবং তিনি বলেছিলেন, ড্রায়ানড্রপ বলেছিলেন যে সম্পত্তির পরিবর্তে কর্তৃত্ব হলো যথাযথ বিষয়, অর্থাৎ তিনি কর্তৃত্বকে আবার
বেশি ইম্পর্টেন্ট বা গুরুত্ব দিয়েছিলেন। তোমরা অবশ্যই এটাকে জানবে। আমরা এরপর ড্যান্ড্রফের দ্বান্দ্বিক বিশ্লেষণের মূল বক্তব্যগুলোকে এখন আলোচনা করব। কি কি মূল বিশ্লেষণের মূল বক্তব্য ছিল? দ্বান্দ্বিক মডেলের সূচনা হয় সমাজে বিদ্যমান বিপরীত অস্তিত্বের অবস্থানের জন্যে। সমাজে যেমন দেখা যায় ব্যক্তি ও সমাজ, ভূস্বামী ও ভূদাস, ধনী ও দরিদ্র, উচ্চ শ্রেণীর মানুষ ও সম্প্রদায়, উদারপন্থী ও রক্ষণশীল প্রভৃতি প্রভৃতি। ড্যান্ড্রফ বলেছেন যে সামাজিক সংগঠনগুলিতে বিপরীতমুখী ভূমিকা পালনকারী দুই ধরনের ব্যক্তিবর্গ উপস্থিতি লক্ষ্য করা যায়। আমরা প্রথমে বলেছিলাম যে ধরো একজন নির্দেশ দিচ্ছে, একজন নির্দেশ বহন করছে, দু ধরনের কিন্তু মানুষ সমাজে লক্ষ্য করা যায়। প্রথমত যারা কর্তৃত্বভোগী এবং দ্বিতীয় যারা কর্তৃত্ব মান্যকারী, যেটা বললাম যে একজন নির্দেশক আর একজন হচ্ছে নির্দেশ বহনকারী। অতএব দ্বন্দ্ব হলো কর্তৃত্ব কাঠামোর মধ্যে বিপরীতধর্মী শক্তির দ্বারা সংগঠিত হওয়া এক অপ্রতিরোধ্য পদ্ধতি। নতুন ধারা অথবা বিপ্লব এই ঘটনাকে নির্মূল করতে পারে না, কিন্তু নতুন কর্তৃত্ব কাঠামো সূচনার মাধ্যমে দ্বিবিধ সম্পর্ক বিন্যাস, কর্তৃত্ব ভোগী ও কর্তৃত্ব মান্যকারী লক্ষ্য করা যায় এবং সমাজে শাশ্বত দ্বান্দ্বিক প্রতিক্রিয়া জারি থাকে। সমাজকে এক সামগ্রিক ব্যবস্থা হিসেবে কল্পনা করে দ্বান্দ্বিক বিশ্লেষণ সূচিত হয়। এই তত্ত্বের প্রধান উদ্দেশ্যই হল কাঠামোগত বিন্যাস ও অন্তর্নিহিত বৈষম্যের মধ্যে দিয়ে দ্বন্দ্বের উৎস খুঁজে বার করা। তো তোমরা এটা জানলে। তো অবশ্যই ড্যান্ড্রফের বিষয়ে যেটুকু আলোচনা করলাম তোমরা অবশ্যই শুনেছ এবং শুনছো। তো আশা করি তোমাদের অসুবিধা হবে না। যদি অসুবিধা হয়ে থাকে তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে এবং আমরা আরও পরবর্তীতে সেটাকে বিশ্লেষণ করব। এছাড়া আমরা একটা ছোট্ট একটি বিষয় নিয়ে আরো একটু আলোচনা করি, সেটা হচ্ছে ড্যান্ড্রফের দ্বান্দ্বিক তত্ত্বের সংক্ষিপ্ত প্রস্তাবনা। কি কি প্রস্তাবনা তিনি করেছেন সেটা সংক্ষিপ্ত আলোচনা করছি। ড্যান্ড্রফের দ্বান্দ্বিক প্রস্তাবনা তত্ত্বের প্রস্তাবনাগুলো হলো: 1 নাম্বার, প্রত্যেক অপরিহার্য সমন্বয় সাধক গোষ্ঠী অর্থাৎ ইম্পিটিভলি কোঅর্ডিনেটেড গ্রুপ এর মধ্যে ধনাত্মক বা ঋণাত্মক প্রভাব বিস্তারকারী ভূমিকা সমূহ দুটি আংশিক গোষ্ঠী ও বিপরীতধর্মী সুপ্ত স্বার্থগুলি নির্ধারণ করে থাকে। 2 নাম্বার, ধনাত্মক ও ঋণাত্মক প্রভাব বিস্তারকারী ভূমিকার বাহকেরা প্রকাশযোগ্য স্বার্থের মাধ্যমে নিজেদেরকে গোষ্ঠীতে অন্তর্ভুক্ত করে। 3 নাম্বার, সমাজে স্বার্থ সর্বস্ব গোষ্ঠীর উপস্থিতির ফলে তারা পূর্বাবস্থা বজায় রাখা অথবা পরিবর্তনের জন্য সদা বা সর্বদা দ্বন্দ্বে লিপ্ত থাকা, তিনি এগুলো দেখিয়েছেন। এছাড়া 4 নাম্বার, এই ধরনের দ্বন্দ্বের মাধ্যমে প্রভাব বিস্তারকারী সম্পর্কের মধ্যে পরিবর্তন ঘটলে সামাজিক সম্পর্কের কাঠামোত পরিবর্তন সূচিত হয়। এই 4টি প্রস্তাবনা তিনি দেখিয়েছেন এবং আমরা আলোচনা করলাম। তো তোমরা এটা অবশ্যই দেখবে।